আসসালামু আলাইকুম, আমি জিয়াল হাসান, ইংলিশ পড়ার পক্ষ থেকে সাসকাচুয়ান কায়না থেকে। তো ইদানিং ভিডিও একটু কম বানানো হয়। সাধারণত এখন আমি সপ্তাহে একটা করে ভিডিও বানাই, খালি শুক্রবার করে ভিডিও যায়। এছাড়া পুরো সপ্তাহে জাস্ট ছোট ছোট শর্ট ভিডিও দিই। তো একটা নিউজ দেখে মনে হলো এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত। তো নিউজটা আসলে দুঃখজনক, এটা আমাদের বাংলাদেশিদের জন্য যারা আমরা এখানে থাকি। তো নিউজটাতে আমি যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই, যদিও আপনারা যারা থাম্বনেইল দেখছেন তারা তো মোটামুটি বুঝছেনই ব্যাপারটা কি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে টুকটাক কিছু কথা বলে নেই যে চ্যানেলটা আমি একটু বস্তুনিষ্ঠ ভিডিও বানানোর চেষ্টা করি। তো ভিডিও শেয়ার দেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, ইত্যাদি ইত্যাদি। আমি একজন আরসিআইসি, আমার সাথে আপনারা 1-to-1 কনসালটেশন বুক করতে পারেন। তো সেটার জন্য আমাকে একটা ইমেল করতে হবে। আমার ইমেল আইডি হচ্ছে englishpoura@gmail.com, যেটা আপনারা ইউটিউবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে পাবেন। আর আমাকে প্রশ্ন করতে পারেন কানাডার ভিসা টিসা ইত্যাদি নিয়ে, কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে আমার ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিও নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমি ইনশাল্লাহ 1-2 দিনের মধ্যে অ্যান্সার দিব। ফেসবুকেও করতে পারেন, কিন্তু সেখানে অ্যান্সার পাওয়ার চান্স আসলে অনেক কম। যারা ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা পাবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি ইংলিশ পড়ানোর চিন্তা ভাবনা করতেছি অনলাইনে। আমার অলরেডি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর আমার একটা মাস্টার্স ডিগ্রি আছে, আরেকটা মাস্টার্স ডিগ্রি আছে সেটা হচ্ছে কমিউনিকেশনের উপর, সেটা অবশ্য মানে কানাডা থেকে। তো মোটামুটি আমি মনে করি যে আমি পড়াইতে পারবো। এই কোর্সটা কাদের জন্য হবে? অনলাইন কোর্সটা হবে হচ্ছে গিয়ে যারা ইংলিশ বেশ দুর্বল, বিশেষ করে বাইরে থাকা বাংলাদেশিদের জন্য, যারা ধর সৌদি আরবে থাকে, সিঙ্গাপুরে থাকে। আমি খেয়াল করে দেখছি যে বাংলাদেশিরা যারা বাইরে থাকেন তো তাদের ইংলিশটা দুর্বল বলে তারা উন্নতি করতে পারে না, যেটা ফিলিপিনোরা পারে। ফিলিপিনোদের আমি অনেক দেখছি তাদের হয়তো বা কোয়ালিফিকেশন সেরকম কিছু না, কাজও যে আহামরি ভালো করে তা না, কিন্তু ইংলিশে তারা চটপট, এটা দিয়ে খুব দ্রুত তারা সুপারভাইজার হয়, ম্যানেজার হয়, মানে তাদের বেশ ভালো প্রবৃদ্ধি আছে আর কি কাজে। কিন্তু বাংলাদেশিরা মোটামুটি লেবার থাকলে লেবারই থাকে। কেন? কারণ তারা কথা বলতে ভয় পায়। কেন কথা বলতে ভয় পায়? কারণ তাদের ইংলিশটা ভালো না। সো আমরা যদি কথা বলতে পারি, লেখাপড়া এগুলো বাদ দেন, যদি মুখে যদি আমরা বেসিকটা বলতে পারি, তাতেই অনেক আমাদের ক্যারিয়ার অনেক বুস্ট আপ হইতে পারে, অনেক সামনে যাইতে পারে, স্পেশালি দেশের বাইরে। তো সেই জন্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক বড়। তো এটাকে কাটছাট করে যতটুকু না হইলে না, খুব শর্টকাটে যদি এদেরকে শেখানো যাইতে পারে ইংলিশ, তাহলে সেটা খুবই ভালো হয়, ফলপ্রসূ হয়। তো ওইটা নিয়ে হচ্ছে আমার এই কোর্সটা হবে, যেটা আশা করতেছি আমি কিছু স্টুডেন্ট হলে শুরু করব। তো ডিটেইলের জন্য আমাকে আপনারা ইমেল করতে পারেন বা কোনো একটা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। এনিওয়েজ, এখন মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজটা, এটা কিছুদিন আগেরকার নিউজ। তো নিউজটা এমন যে ম্যান চার্জড আফটার allegedly sexually assaulting 2 young girls at Toronto public pool। এটা ভাইয়ার একেবারে ছবি সহ দিয়ে দিচ্ছে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে ড্যানফোর্থ এরিয়াতে একটা পাবলিক পুল আছে, মানে পাবলিক সুইমিং পুল আছে যেখানে সবাই যায় সাঁতার টাতার কাটে। তো সেখানে এই ভাই গেছিলেন এবং এই ভাই যায়, তো সেখানে দুইটা মেয়ের দিকে হয়তোবা মানে উনি হয়তোবা তাদেরকে সেক্সুয়ালি অ্যাসাল্ট করছেন, হয়তোবা গায়ে হাত দিচ্ছেন বা কিছু করার চেষ্টা করছে, যেগুলো ঠিক হয় নাই। এবং মেয়ে দুটা ছিল ইয়ং। দেখেন এই হেডিংয়েই আবার লিখছে 2 young girls at Toronto public pool। এখন এই ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে এমডি আব্দুল করিম। নামেই এনাফ, নামেই আমরা বুঝতে পারতেছি যে উনি বাংলাদেশি, এতে কোনো সন্দেহ নাই। আর একটা ব্যাপার হচ্ছে এই গ্রুপে, এটা নিয়ে কিছু গ্রুপে, এখানকার বাংলাদেশি গ্রুপে এটা নিয়ে বেশ লেখালেখি হয়েছে। তো এর মধ্যে আমি কয়েকটা লেখা পড়ে, দু একটা কমেন্ট পড়ে যেটা বুঝছি যে এই ভাই হচ্ছে নতুন আসছে কানাডা এবং উনি একজন অ্যাসাইলাম সিকার। অর্থাৎ এই রিসেন্টলি যত বাংলাদেশি আসছে, প্রচুর বাংলাদেশি আসছে যারা এসে অ্যাসাইলাম সিক করছেন, তো উনি তাদের মধ্যে একজন। অ্যাসাইলাম সিকারটা সেটা কোনো বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে উনি যে নিউ কমার, মানে কানাডাতে নতুন। তো ওনার কিছু জিনিস বোঝা দরকার ছিল। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা। আর এখানে আরো বলা হয়েছে যে হচ্ছে ওনাকে তো সামনে কোর্টে চালান করা হবে, তা তো হবেই, ইত্যাদি ইত্যাদি। আর প্লাস হচ্ছে ওনার নামে এমডি আব্দুল করিম হ্যাজ বিন অ্যারেস্টেড অ্যান্ড চার্জড উইথ 2 counts of sexual assaults and 2 counts of sexual ইন্টারফারেন্স। এগুলো লয়ের ব্যাপার স্যাপার, কিন্তু বেশ 2 কাউন্ট মানে 4 কাউন্ট, মানে বলা যায় যে আমি যতটুকু বুঝি আমার সাধারণ সেন্সে মানে 4টা কেস তার নামে ফাইল করা হয়েছে। তো এই ভাইয়ের কি ক্ষতি হবে?
এই ভাইয়ের 1 নাম্বার তো জেল, যেহেতু তার অপরাধটা কানাডায়, তো তার জেল জরিমানা তো হবেই ডেফিনেটলি। তার যে অ্যাসাইলামের কেস আছে সেটাও খারিজ হয়ে যাবে। তার যদি পিআর পাওয়ার একটু সম্ভাবনা থাকতো সেটা সে আর পাবে না, এইটুকু মোটামুটি নিশ্চিন্তে বলা যায়। তার এই শাস্তির মেয়াদ যখন শেষ হবে তখন তাকে ডিপোর্ট করে দেওয়া হবে। যেমন এটা আমি জানি, কিছুদিন বেশ কয়েক বছর আগে এক ইন্ডিয়ান ট্রাক ড্রাইভার, সে এখানে ওয়ার্ক পারমিটে ছিলেন। তো সে ট্রাক চালাইতে যায়, একটা অ্যাক্সিডেন্ট করে বেশ কিছু বাচ্চাকে মেরে ফেলে। হ্যাঁ, বেশ কিছু বাচ্চাকে তার ট্রাকের নিচে পড়ে মারা যায়। তো তারপর তার নামে কেস হয়, তারপর কেস হওয়ার পর তার জেল হয়। তো ব্যাপারটা এরকম, কানাডার ব্যাপারটা যেহেতু অপরাধটা কানাডাতে হয়েছে, তাই তাকে কানাডিয়ান গভর্নমেন্ট শাস্তি দিবে। তার যায় 5 বছর 10 বছর যা বছর হয় জেল হবে, তারপর তাকে ডিপোর্ট করে দেওয়া হবে। তার যখন শাস্তি শেষ হবে তখন তাকে ডিপোর্ট করে দেওয়া হবে। এই যে আমার আম্মুটা আসছে, আমার মেয়েটা আসছে, তোকে নিয়ে ভিডিও বানাই। মায়েটা সালাম দাও, সালাম দাও একটা। হ্যাঁ, এই তো সালাম দে, সাব্বাস। যা হোক, আমার ভালো মেয়ে। তো এখন এই ঘটনাটা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে এইটা একটা ঘটনা, জাস্ট একজন বাংলাদেশি এটা করছে, এটা বাংলাদেশিদের এটা পুরোপুরি ভাবে রিপ্রেজেন্ট করে না। ও ঘুম পায় গেছে প্যাক টুকুটুকু। তো পুরো বাংলাদেশি যে কমিউনিটি তাদেরকে এটা রিপ্রেজেন্ট আসলে করে না, তাই এটা জাস্ট একজন বাংলাদেশির ঘটনা। তো আমি এরকম নিউজ আসলে বাংলাদেশিদের ক্ষেত্রে কমই দেখছি, যেটা সত্যি কথা। এরকম আমি আরো নিউজ দেখছি প্রচুর, সেটা বেশিরভাগ ক্ষেত্রে ইনভলভ থাকে যে ইন্ডিয়ানরা, মেক্সিকানরা ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশি এখানে খুব বেশি এরকম থাকে না। আর এই নিউজেও আপনার বাংলাদেশি শব্দটা এটা নাই, বাংলাদেশ শব্দটা নাই, কিন্তু এটা আমরা বুঝতে পারি যে উনি বাংলাদেশি। তো যাই হোক, এখন যেটা খেয়াল রাখতে হবে যারা নতুন, এবং এখন যেহেতু সামার আসতেছে, ভাই আপনারা যারা নতুন কানাডাতে আসছেন তারা অনেক সিন দেখবেন। আপনারা যখন টরন্টোতে যাবেন, বিভিন্ন পার্কে যাবেন, আপনারা দেখবেন ছোট ছোট কাপড় পরা অনেক মেয়ে, বিকিনি পরা অনেক মেয়ে, তারপর কাপল ঘোরাঘুরি করতেছে, কিস করতেছে, এগুলো দেখবেন। এখন এইটাই এদের কালচার। এখানে আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, হোয়াট এভার, আপনাদের কি লাগে এটা আসলে এখানে বিগ ডিল না। এটা ওদের কালচার, ওরা এভাবে ব্রট আপ হয়েছে, এটা ওরা এমনিই থাকে। আপনি এভাবে থাকেন না, বা আমি এভাবে থাকি না, এতে কিছু যায় আসে না। এই দেশটা এরকমই, যে যেভাবে থাকতে চায় অন্যকে আঘাত না করে সে সেভাবে থাকতে পারে, সিম্পল হিসাব। তো সেই এখন এইটা নিয়ে আমাদের অন্য ধরনের কিছু ফিল করার কিছু নাই, এটা নিয়ে আমাদের স্পোর্টি হইতে হবে। তো এই ব্যাপারটা খুবই খেয়াল রাখবেন, ওরা যেন কোনোভাবে ওই টাইপের অফেন্ডেড না হয়, বিশেষ করে মেয়েরা। হ্যাঁ, এমনকি আপনি বাংলাদেশে আমরা যেটা চিন্তা করি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এই টাইপের কোনো হ্যারাসমেন্ট করতে গেলে কাছে যাইতে হবে, মুখে কিছু বলতে হবে, আপনার হয়তো টাচ করতে হবে বা এরকম কিছু। কিন্তু এইখানে কানাডাতে ওই পর্যায় পর্যন্ত না। আপনাকে এটা মাথায় রাখতে হবে, এই জাতীয় দেশগুলো কানাডা, সুইডেন ইত্যাদি, আপনি ওভাবে তাকাইতেও পারবেন না। মানে আপনি ওভাবে তাকায় থাকবেন, একটু অড ভাবে তাকায় থাকবেন, সেইটাও আপনি থাকবেন না। ঠিক আছে, সেটাও থাকবে। এটাও যদি ও যদি খেয়াল করে, ওর যদি খারাপ লাগে, আনইজি ফিল করে, হয়তো পুলিশে কল করে দেবে। আর এখানে পুলিশের রেসপন্স টাইম দারুণ, ধাম করে পুলিশ চলে আসবে, আপনি টেরও পাবেন না। আমি এক্ষেত্রে 2টা ঘটনা বলতে পারি। হ্যাঁ মাম্মা, আমি এক্ষেত্রে 2টা ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে পুলিশ সংক্রান্ত। হ্যাঁ, আবার আসছে। একটা হচ্ছে, তো 2টাই আমার সুইডেনের। মানে এই দেশগুলোতে পুলিশের রেসপন্স টাইম বোঝানোর জন্য আছে প্রথম ঘটনাটা। সেটা হচ্ছে এরকম যে একবার আমরা সুইডেনে, তখন সেই 2010-এর দিকে হয়তো বা, তখন আমরা কয়েক ফ্রেন্ড মিলে, তাও আবার একটু গ্রামে, সুইডেনের ডলারনা নামে একটা প্রভিন্স আছে, সেখানকার একটা গ্রামে। তো ওখানে আমরা হাঁটতেছিলাম সন্ধ্যাবেলা। তো একটা বাসার পাশে দেখলাম একটা বেড়া দেয়া এবং আপেল গাছে প্রচুর আপেল ধরে আছে, মাটিতেও প্রচুর আপেল, আমরা গাছ থেকেও পারি নাই। তো আমার এক ফ্রেন্ডের মাথায় কি বুদ্ধি চাপলো, সে করলো কি, রাস্তা থেকেই, মানে বেড়ার ফাঁক দিয়ে বেড়ার 2টা কি বলা যায়, 2টা মানে কাঠের ফাঁক দিয়ে যে হাত, ওইখান দিয়ে হাত ঢুকে সে আপেল টুকাইতেছিল। জাস্ট হয় 3-4টা আপেল নিবে আর কি। বিশ্বাস করবেন না, সাথে দেখলাম 3-4টা পুলিশের গাড়ি চলে আসে, ধাপ করে পুলিশ নামলো এবং আমাদেরকে কোশ্চেন করা, কোত্থেকে আসছো, কি আসছো, ইত্যাদি ইত্যাদি। যেটা আমাদের তো আসলে, আমার তো চুরি করার মেন্টালিটি ছিল না, ওরকম চুরিও না, আমরা জাস্ট চাই ভাইছিলাম কয়েকটা আপেল নিব, তো এটাতে বিগ ডিল না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে আমাদের বেড়ার কিছুটা কাছে থাকে যে আমাদের হাত বাড়াইতে দেখছে, ওইটাই বাসার যে লোক, তারা পুলিশকে ফোন দিচ্ছে। এবং আমরা মনে হয় পুরো ব্যাপারটা মনে হয় 3-4 মিনিট 5 মিনিটের, কিন্তু ওর মধ্যে পুলিশ চলে আসে। আপনি চিন্তা করেন রেসপন্স টাইম কি,
মানে পুলিশের আপনার ওদের পুলিশের কি বলা যায় স্টেশন কোথায় আর কত দ্রুত পুলিশ চলে আসছে, এটা অস্বাভাবিক ব্যাপার। মানে আমি ওদের রেসপন্স টাইমে অবাক হয়ে গেছি যে কেমনে আসলো এত তাড়াতাড়ি। তো এটা একটা ঘটনা। আর আরেকটা ঘটনা আমি মানে শুনছিলাম, সেটাও পাকিস্তানি নিয়ে, মানে সেটাও সুইডেনে। তো ব্যাপারটা এরকম যে এক পাকিস্তানি যুবক একটা ডিস্কোতে গেছিল। সে তো ডিস্কোতে যেটা হয় যে নাচানাচি করে, বিভিন্ন ছেলে মেয়ের সাথে নাচে, এরকম সে নাচতেছিল, মানে ড্যান্স করতেছিল। তো একটা সুইডিশ মেয়ের সাথে নাচার সময় ছেলেটা হাত ধরছিল এবং ছেলেটার নখ ছিল একটু বড়। তো এই মেয়েটার হাতে একটু খামচি লেগে গেছিল, জাস্ট হাত ধরা ফেলে, মানে যেহেতু নাচ মানে ড্যান্স করতেছে ওর মধ্যে, হয়তো একটু জড়িয়ে ধরে ফেলছে। ওই মেয়ে সাথে সাথে পুলিশকে ফোন দিচ্ছে, পুলিশ সাথে সাথে চলে আসছে, ওই ছেলেকে ধরে ওর ভিসা টিসা ক্যান্সেল করে আপনার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে চিন্তা করেন যে এরা, এই কানাডাও তাই, এরা এইসব ব্যাপার ভীষণ সিরিয়াস, ভীষণ সিরিয়াস। তো ভাই যাই করেন নাই করেন, আপনি অ্যাটলিস্ট এই ধরনের কোনো কেসে পড়েন না। অ্যাটলিস্ট এই ধরনের কোনো কেসে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার জেল জরিমানা তো হবেই, কানাডার লাইফও মোটামুটি শেষ হয়ে যাবে। কারণ এটা এখানে ভীষণ বলা যায় যে ভীষণ সিরিয়াসলি দেখা হয় আর কি। এবং এই যে বললাম যে মুখে কিছু বলা তো দূরের কথা, হাত দিয়ে ধরার তো প্রশ্নই আসে না, এমনকি ওভাবে তাকাবেন পর্যন্ত না। মানে আপনি অড ভাবে তাকায় থাকবেন, হা করে দেখতে থাকবেন, সেটা এখন হবে না। আর সামারে কিন্তু সামনে অনেক কিছু দেখতে পারবেন। তো এখনই এটা আসলে সাবধান হওয়া উচিত, এ হচ্ছে ব্যাপার। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।